আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, এই বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। তা এখন পাইপলাইনে কেন তেল আনলাম ভারত থেকে? ওই পাইপলাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেব। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই তেলের উপরই তো ভরসা। ভারতে গালি দিয়ে চিকেন নেক করবে, সেভেন সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সেই ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? বিদ্যুৎ চাইতে চাইতে হয়। আমরা বিদ্যুৎ আমদানি কেন করলাম সেটা নিয়ে সমালোচনা। আমি পাইপলাইনে তেল কেন আনলাম, সমালোচনা। পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আসে, নতুন প্রজেক্ট নিলাম নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। নাটোর ডিপো পর্যন্ত যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ইনুস এসেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা কি এখন কি করবে? আজকে যদি এই কাজটা শেষ হতো তাহলে এই অভাব তো থাকতো না, এই অভাবটা তো চলে যেত। আমি যত কাজ করছি সবই সমালোচনা। ঠিক আছে, যারা সমালোচনা করে, যাদের পছন্দ হয় না। মেট্রো রেল করেছি, খুব খারাপ কাজ, তার জন্য মেট্রো রেলে না চড়ে। এক্সপ্রেসওয়ে দিয়ে তার জন্য গাড়ি না চালায়। সেতু একটার পর একটা সব সেতু, ওগুলি যেন পার না হয়। যে রাস্তা করেছে ওই রাস্তা যেন না চলে, তাহলে তো হয়ে গেল। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। 17ই এপ্রিল যেখানে সরকার গঠন হলো, প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার, সেই সরকার করেছিল বলেই তো স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হয়েছে বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। তো এই পদগুলি রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাথিটা খেতে খুব পছন্দ ছিল এদের। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম, প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এটা, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা আমাকে এই 23-24 সালে, 24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24-এর অগাস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%-এ। কেন এভাবে নেমে যাবে? কেন এই টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মানি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইনুস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আজকে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো, সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক, 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি। 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আরে কার্ডে 120 টাকা না 220 টাকা, কি জানি একটা অঙ্ক। ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায়? নাকি বলবে যে, সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে? মানুষের সাথে ধোকাবাজি ভাওতাবাজি কেন? কিসের জন্য? সারের অভাব।
আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাসে অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করেছে, ওই যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে। তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে এসে এই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা একেবারে হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে, ট্রাকে করে বিক্রি করা, যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা দিয়েছি। স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। যে সময় বিএনপি এই 31 দফা দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল, আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। 5 তারিখের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন গঠন করলো। সেই সংস্কার কমিশনে আপনাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মতামত উপস্থাপন করেছে। আমরা সব সময় বলি, আমরা যা করব স্বচ্ছভাবে করব, কোনো লুকোচুরি নেই। আমরা আমাদের প্রস্তাবনা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে উপস্থাপন করেছি। হ্যাঁ, গণতন্ত্রতে মতের পার্থক্য থাকবে, সবকিছুতে যে আমি এগ্রি করব, একমত পোষণ করব এমন কোনো কথা নাই। সেখানে কতগুলো বিষয় দ্বিমত পোষণ করেছি অন্য অন্য দলের সাথে, এবং সেই মিটিং থেকে বেরিয়ে এসে আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে তুলেছি আমরা যে কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। এই সংস্কার কমিশনের আলোচনার পর আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদের দক্ষিণ প্লাজাতে একটি অনুষ্ঠান করলো, যেখানে জুলাই সনদ নামে সনদটি স্বাক্ষর করলো। বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে আরো বিএনপির সাথে লাইন দিয়ে আরো কিছু দল স্বাক্ষর করেছে।